অধ্যায়ের নাম জিআই ম্যাথ, অর্থাৎ জিআই ম্যাথ নামক যে অধ্যায়টি রয়েছে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের প্রথম খণ্ডে। এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকে। আগের ক্লাসে আমরা উদাহরণমালা দেখেছিলাম। এখানে উদাহরণমালাতে আমরা 10টি সমস্যা তার লজিক সহ বুঝে নিয়েছি। আজকে আমরা সরাসরি অনুশীলনীতে প্রবেশ করব। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একাধিক প্রশ্ন পরীক্ষায় আমরা আসতে দেখে থাকি। তো আমরা সরাসরি যখন প্রশ্নমালায় আসছি, প্রশ্নমালার অঙ্কগুলোকে দেখব। যাদের হাতে বই খোলা রয়েছে তোমরা বইটিকে সামনে রাখো, খাতা সামনে রাখো, লজিকগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এক দাগের সমস্যায় কি আছে দেখো। প্রথমে আছে 20, তারপরে 25, তারপরে 26, আবার তারপরে আছে 31, তারপরে আছে 32, তারপরে আছে 37, তারপরে আছে 38, 43, 44, এই দুটো কত? তো এখানে আমাদের লজিক খুঁজতে হবে। তো এই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে মাথায় আমার এই লজিকটা চলে আসবে এমনটি ভাবাটাও ঠিক নয়। এই ধরনের অঙ্কের সাথে আগে আমাদের পরিচিতি ঘটাতে হবে। তো এখানে আমরা যে লজিকটি পাচ্ছি, দেখো 20-র পরে 25 হলো, অর্থাৎ 5 যোগ হলো। আবার 25 থেকে 26 1 যোগ হলো। আবার 26 থেকে 31 5 যোগ হলো। আবার 32-এ 1 যোগ হলো। আবার 5 যোগ হচ্ছে, আবার 1 যোগ হচ্ছে, আবার 5 যোগ হচ্ছে, আবার 1 যোগ হচ্ছে। দেখো একটা রিদিম পেয়ে গেছি আমরা। 5 যোগ 1 যোগ, 5 যোগ 1 যোগ। তাহলে এবার এরপরে আবার 5 যোগ হবে, 44 আর 5 49, আবার 1 যোগ হলে হবে 50। তাহলে 49 এবং 50। এক্ষেত্রে তাহলে আমরা লজিকটা কি পেলাম এক দাগে, যে প্রথম সংখ্যার সাথে 5 যুক্ত হচ্ছে, তার পরের সংখ্যায় গিয়ে আবার 1 যুক্ত হচ্ছে। এইভাবে চলতে থাকবে। 44-এর সঙ্গে 5 যোগ করে দেব 49, এবং তার পরের সংখ্যাটা হবে ঠিক 49-এর সঙ্গে 1 যোগ করে 50। আশা করি লজিকটি বোঝা গেল। যাব পরের সমস্যাতে। 2 দাগের সমস্যায় কি আছে? 2 দাগের সমস্যায় আমরা পাচ্ছি 2, 6, 3, 9, 4, 12, 5, 15, 6, 18। এখানে এই অঙ্কটা দেখতে দেখতে একদম স্পষ্ট হয়ে গেল। 2-এর 3 গুণ, 3-এর 3 গুণ, 4-এর 3 গুণ, 5-এর 3 গুণ, 6-এর 3 গুণ, 7-এর 3 গুণ। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারলাম 7 এবং তার 3 গুণ 21। অর্থাৎ এখানে একটা সংখ্যা দেওয়া আছে 2, তার ঠিক পরে আছে তার 3 গুণ। এবার 2-এর পরবর্তী সংখ্যা 3 দেওয়া আছে তারপরে। অর্থাৎ এখানে আমাদের সিরিজটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। তারপরেরটা কি আছে? 2-এর 3 গুণ, এই 3-এর 3 গুণ, এই 4-এর 3 গুণ, এই 5-এর 3 গুণ, এই 6-এর 3 গুণ, এই 7-এর 3 গুণ। তাহলে লজিকটা ঠিক আগের অঙ্কের থেকে সম্পূর্ণ আলাদা হলো। যাব 3 দাগে। 18, 95, 19, 100, 20, 105, তারপরে কত, তারপরে কত? তাহলে এখানে লজিকটা কি হচ্ছে, যে 1 করে বৃদ্ধি পাচ্ছে এবং তার 5 গুণ হচ্ছে। অথবা এইভাবেও বলতে পারি আমরা, 18-র পরে 19, 19-এর পরে 20, 20-র পরে 21, 21 হলো। এবার 95-এর সঙ্গে 5 যুক্ত হলো, 100-র সাথে 5 যুক্ত হলো, 105-এর সাথে 5 যুক্ত হবে। তাহলে 21 আর 110। এটা যেমন একটা লজিক হলো, তেমন আর একটা লজিক। 18-র 5 গুণ, তার সাথে 5 যোগ, 19-এর 5 গুণ, তার সাথে 5 যোগ, 20-র 5 গুণ, তার সাথে 5 যোগ, 21-এর 5 গুণ, তার সাথে 5 যোগ। 21-এর 5 গুণ করলে এটা হয়, তার সাথে 5 যোগ করলে 110 হয়। বোঝা গেল? বেশ, এই লজিকটা কিন্তু আগের দুটো থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এবার যাবো 4 দাগে। দেখো এখানে 1, 3, 4, 7, তারপরে 30 কি করে আসে? 2, 8, 3, 1, তারপরে 28 কেন হলো? তো এই জায়গাতে আমাদের একটা জিনিস ভাবতে হবে, যে 1 আর 3 কত হয়? 4, 4 আর 4 8, 8 আর 7 15। এখানে ভেতরের গুলো যুক্ত করে 15 পেলাম। এখানে 2 আর 8 10, 10 আর 4 14, 14 পেলাম। তাহলে এই 15-র সাথে 30-এর কি সম্পর্ক আছে? দেখো 15-র দ্বিগুণ।
এই 14-র সাথে 28-এর কি সম্পর্ক আছে? ওই দ্বিগুণ। তাহলে আমি আগের ক্লাসে বলেছিলাম যে প্রথমে যে লজিকটা তুমি খুঁজে পাবে সেটা দ্বিতীয়টিতে সাপোর্ট দিল কিনা। হ্যাঁ, দিল। তাহলে তৃতীয়টিতে কনফার্ম হয়ে যাচ্ছি। 8 আর 3 11, 11 আর 2 15, 11 আর 2 13, 13 আর 7 20, 20-র দ্বিগুণ 40, 20-র 2 গুণ করলে 40 হচ্ছে। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম, 4-এর উত্তর 40। তাহলে লজিকটা কি হলো? ভেতরের সংখ্যাগুলির সমষ্টির 2 গুণ করলে বাইরেরটা, এইটার সমষ্টির 2 গুণ করলে এটা, এইটার সমষ্টির 2 গুণ করলে বাইরেরটা। তাহলে এইটার সমষ্টি যেহেতু 20 হলো, তাহলে এখানে 40 হবে। একদম ক্লিয়ার হলো আমাদের কাছে এবং সহজ লাগছে। 5 দাগে আসে। 5 দাগে পাচ্ছি যে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপর 17, তারপরে 19। তারপরে দেখো পরপর পরপর করে কি বেড়েছে এখানে? মৌলিক সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। 19-এর পরে কত আসছে? মৌলিক সংখ্যা 23, 23-এর পরে 29। এটা তো আমাদের জানা আছে। এই লজিকটা একদম সহজ হয়ে গেল এবং এরকম অঙ্ক আসলে তুমি পারবে। 6 দাগে আসো। 56-র পরে 58, 58-র পরে 61, 61-র পরে 65। তাহলে এক্ষেত্রে কি কি হিসেবে বাড়ছে? 65-র পরে কত? দেখো 56-র সঙ্গে 2 যোগ করলাম 58, 58-র সাথে 3 যোগ করলাম 61-র সাথে 4 যোগ করলাম 65-র সাথে এবার 5 যোগ করি, তাহলে 65 আর 5 70 হলো। তাহলে ক্রমশ একটা করে সংখ্যা বেশি যুক্ত হতে পারে, এটাও আমরা জানলাম। আচ্ছা এবার দেখো, বাবা ইকুয়াল টু 6 আর চাচা ইকুয়াল টু 24 হলে মা ইকুয়াল টু কত? এখানে বাবা এ বি সি ডি এভাবে পরপর এদেরকে অ্যালফাবেট আকারে বসিয়ে এদেরকে নাম্বারিং করো, 1 2 3 4 এইভাবে করো। তাহলে ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তাহলে 4-এর পরে 5 6 7 8 9 10 11 12 13, এম 13-তে আছে। চাচাতে দেখো, বাবাতে কি হচ্ছে? 2 আর 1 3 আর 2 5 আর 1 6। চাচাতে 3, এইচ কোথায় আছে? এ বি সি ডি ই এফ জি এইচ 8-এ আছে। আর এ 1, এই 3, এই 1 8, এই 1। তাহলে 8 আর 8 16, 16 আর 3 আর 3 6 22 আর 2 24। তাহলে এইটাকে যে লজিকে পেলাম এ সাপোর্ট দিল, তাহলে এখানেও তাই হবে। এম 13 আর এ 1, তাহলে 14 হবে। 7-এর উত্তরটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, 14। তাহলে এরকম জিআই ম্যাথও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবিসিডি বা ক খ এদের কোথায় অবস্থান, কত নম্বরে, সেটা যুক্ত করতে হতে পারে। 8-এ 6 ইকুয়াল টু বাবার, 7 ইকুয়াল টু ছেলের, তাহলে 6 6 7 7 কত? এটা আরেকটু আলাদা ধরনের। এখানে আবার তুমি ব কোথায় আছে সেটা যোগ করবে, সেটা গুণে দেখবে, সেটা নয়। 6 মানে বাবার, এটাও বাবার, এটা ছেলের, এটা ছেলের। তাহলে বাবার বাবার মানে ঠাকুর দাদার ছেলে মানে বাবা, তার ছেলের সাথে আমার সম্পর্ক কি? সেটা আমি হতে পারি, অথবা আমার ভাই হতে পারে, অথবা আমার দাদা হতে পারে। এবার এক্ষেত্রে তোমার কিন্তু কি হবে? অপশনে কি আছে? আমি থাকতে পারে, অথবা নিজে হতে পারে, নিজে থাকতে পারে, অথবা ভাই থাকতে পারে, দাদা থাকতে পারে। এর মধ্যে যেটা তুমি অপশনে পাবে সেটাকে রাইট চিহ্ন দেবে বা গোল করবে। তাহলে এটা কিন্তু আরেকটু অন্য ধরনের মজার একটা পেলাম। 9 কাক ইকুয়াল টু 3, কাকি 4 আর কালি 31। তাহলে কাপ কত? তো এক্ষেত্রেও কিন্তু আমাদের সেই একই নিয়মে যেতে হচ্ছে, যে অবস্থান ক 1, ক ইকুয়াল টু 1, আকার ইকুয়াল টু 1। এরপরে কি? তাহলে কাক, আবার ক ইকুয়াল টু 1, তাহলে কাক সমান সমান 3 হলো। কাকি আকার ইকুয়াল টু 1 ধরেছি, রস্যিকার ইকুয়াল টু, রস্যি বা দীর্ঘিকার ইকুয়াল টু 2 ধরেছি, তাহলে 4 হলো। এবার কালি, কালি ইকুয়াল টু কত হবে? ক সমান সমান 1 হবে, আকার ইকুয়াল টু 1 হবে। এবার ল, ক খ গ ঘ উম চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তের ন
তাহলে ল কত জায়গাতে আছে, কোন নম্বরে আছে? লকে খোঁজো। ল কালি, ও সরি পাপ, কাপ কাপ, কালি তো সাপোর্ট করছে, কাপ। তাহলে প কত নম্বরে আছে? প দেখো, ক খ গ ঘ ঙ 21 নম্বরে আছে। প ইকুয়াল টু 21 নম্বরে আছে। তাহলে 21 আর 22 আর 23 আসছে উত্তর। দেখো তো 23 উত্তর হচ্ছে কিনা। কতে 1, আকারে 1, পতে 21, 21 আর 2, 21, 22, 23, 23 হবে উত্তর। বোঝা গেল? এটা একটু কঠিন, এরকম আসলে একটু গুনতে সমস্যা। এবার আসা যাক 10 দাগের সমস্যায়। দেখো অ্যাপেল ইকুয়াল টু 50, তোমাদের কাছে যাদের বই আছে এখানে 46 ছিল, আমি কারেকশন করে দিলাম। পাইন অ্যাপেল ইকুয়াল টু 46 যোগ 50 হলে হোয়াইট অ্যাপেল কত? তো দেখো অ্যাপেল, APPLE, এখানে এর অবস্থানগত মান 1, পির 16, পির 16, এর 12, এর 5, তাহলে 16 16 32, 42, 44 আর 6 50 আসছে। পাইন, PINE, পাইন করে দেখো 44 আসবে। হোয়াইট, এই এদের অবস্থানগত মানটাকে বসাও, হোয়াইট বসালে কত আসবে বলো তো? 65 আসবে। আর অ্যাপেল যদি 50 হয় তাহলে 5, 6, 5, 11, 115 উত্তর হবে। তোমরা এই বইয়ের মধ্যে এখানে কেটে সঠিক করো এবং উত্তরপত্র 345 পৃষ্ঠাতে সেখানেও 345 পৃষ্ঠার যে 10 দাগের উত্তর দেওয়া আছে ওখানে ওটাকে কেটে 46-এর জায়গায় 50 করে নিই। যাবো এবার পরবর্তী সমস্যা। এখানে দেখো বইয়ের এখানে 46 ছিল, আমি কেটে দিলাম। যাব 11 দাগে। 11 দাগের অঙ্কটি আমাদের ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় প্রায় বছরই আসতে দেখা যায়। তো এখানে কি আছে দেখো, যদি 0.00125 ইন্টু 65 সমান সমান 0.08125 হয়, তবে তবে এখানে আছে যে এইটা 0.0000125 ইন্টু 65 সমান সমান কত? তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে প্রথমে, যে পয়েন্টকে বাদ দিয়ে এখানকার যে সংখ্যা, পয়েন্টকে বাদ দিয়ে এখানকার সংখ্যা, এইটা যদি এটার সাথে মিলে যায়, এটা যদি এটার সাথে মিলে যায়, তাহলে এটাও মিলে যাবে পয়েন্ট ছাড়া, এটা মনে রাখতে হবে। তাহলে আমার পয়েন্ট ছাড়া 125 আর 65 এই দুটো মিলেছে। তাহলে এবার আমি কি করব? এবার আমি ডান পাশেরটাকেও সমান ধরে নেব। এই ডান পাশেরটা কি করব তখন? এখানে 0.08125 এটা বসাবো। এবার দেখতে হবে যে এখানকার দশমিক কোথায় সরেছে। এখানকার দশমিক দুটো শূন্য ছিল, এখানে 3টে শূন্য, অর্থাৎ এক ঘর বাম দিকে সরেছে। তাহলে এটারও দশমিক এক ঘর বাম দিকে সরাতে হবে। 0 পয়েন্ট, এখানে আর একটা 0 বেশি দিয়ে দেবো, 8125। তাহলে এখানের দশমিক এক ঘর বাম দিকে সরলে এখানের দশমিক এক ঘর বাম দিকে সরবে। এখানের দশমিক সরলে বাম দিকে, এটাও বাম দিকে আর একবার সরাবো। এদিকে সরেনি, তাই এখানের উত্তর এটাই হলো। 11-র উত্তর আমরা পেয়ে গেছি কত? 0.00825। পরের অঙ্কটা করতে গিয়ে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ার বুঝতে পারবো। 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কে আছে 0.00125 ইন্টু 65 সমান সমান 0.08125 যদি হয় তাহলে 12.5 ইন্টু 65 সমান সমান কত? তাহলে এখানে দেখো 0 মানে পয়েন্ট বাদ দিলে 125 125, 65 65, তাহলে এটাও তাই হবে 0.8125। এবার দশমিক কোথায় গেছে? এখানে এই জায়গায় দশমিকটাকে আমি সরানোটা দেখাচ্ছি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পরে এখানে এসেছে। এখানে তাহলে 4 ঘর ডান দিকে সরেছে। এখানেও দশমিক 4 ঘর ডান দিকে যাবে, 1 2 3 4, অর্থাৎ এটা কত হবে? 812.5। 4 ঘর ডান দিকে, এটাও 4 ঘর ডান দিকে যাবে। উত্তর পেয়ে গেলাম আমরা। 12 দাগের উত্তর কত হলো? 812.5। যাব পরবর্তী সমস্যা 13 দাগে।
13 দাগে আছে 0.00125 ইন্টু 65 সমান সমান 0.08125 যদি হয় তাহলে 0.000125 ইন্টু 6.5 সমান সমান কত? তো এইটার ডান পাশেরটা আমাকে বসাতে হবে। এবার আমি ডান পাশেরটা বসাচ্ছি 0.08125। এবার দশমিক এখানে দুটো শূন্যর আগে তিনটে শূন্য, অর্থাৎ এক ঘর বাম দিকে গেছে। তাহলে এখানেও আমি পরের লাইনে কি করব, এক ঘর বাম দিকে নিয়ে আসবো, 8125। আবার এখানে কি হয়েছে, দশমিক ছিল 65 ডান পাশে, এক ঘর বাম দিকে গেছে, এখানেও আবার এক ঘর বাম দিকে নিয়ে আসবো। তাহলে গুণের ক্ষেত্রে, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে নিয়ম, এইটা আমার উত্তরে আসবে। এবার এখানে যতগুলো গুণ অঙ্ক রয়েছে, এটা গুণ এটা গুণ, এই পর্যন্ত এসে আমাকে একই নিয়মে করতে হবে। অর্থাৎ এই বাম দিকে গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে বাম দিকের যে সংখ্যাগুলো পাবো, যেমন 0.00125 ইন্টু 65, এর যেদিকে সরবে দশমিক, এই ডান পাশের এটারও সেই দিকে সরবে, এটার যেদিকে সরবে এটারও সেই দিকে সরবে, অর্থাৎ একই দিকে দশমিক সরিয়ে সরিয়ে করতে হবে। তাহলে আমরা 16 দাগেরটা করবো, 14 15 তোমার CW এখনই করে ফেলো। 16 দাগে ভাগের ক্ষেত্রে নিয়মটা আবার পাল্টে যাবে। ভাগের ক্ষেত্রে নিয়মটা দেখি। 16 দাগে আছে 0.00125 ভাগ 65 সমান সমান 0. একটা দুটো তিনটে চারটে, 1 2 3 4, তারপরে কত আছে 19 23, 1923। এবার দেখো যদি এটা ইকুয়াল টু এটা হয় তাহলে এইটা কত, তাহলে 0.0000125 ভাগ 65, এই 125 আর 65 একই আছে, তাহলে এটাও তাই থাকবে 0.00001923। এবার দশমিক এখানে কোন দিকে সরলো, এখান থেকে দুটো শূন্য ছিল তিনটে শূন্য হয়ে গেল, অর্থাৎ এক ঘর বাম দিকে সরেছে। তাহলে এই সংখ্যাটা এখানে মনে রাখতে হবে, এই সংখ্যাটা বাম দিকের সংখ্যাটার দশমিক যদি বামে সরে, এর দশমিক ডাইনে সরবে, আর এর দশমিক যেদিকে সরবে এরটা সেদিকে সরবে, আর এটা যেদিকে সরবে তার উল্টো দিকে সরবে। ভাগের ক্ষেত্রে এটা, গুণের ক্ষেত্রে দুটোই সেম ডিরেকশন হবে, আর ভাগের ক্ষেত্রে এই যে ভাজ্য, ভাজ্য বিপরীত ডিরেকশনে যাবে আর এটা সেম ডিরেকশনে যাবে। তাহলে এবার কি হবে, এক ঘর বাম দিকে গেলে এক ঘর ডান দিকে যাবে, 0.000, তিনটে জিরো থাকবে, এক ঘর ডান দিকে সরে যাবে, 1923। এটা হবে উত্তর। এবার ঠিক এই কথাটা মাথায় রেখে অঙ্কটা না করে আমরা 17 দাগের অঙ্কটা করবো। 0.00125 আর 65 ইকুয়াল টু এটা হয়, তাহলে এইটা ভাগ এটা কত? তাহলে দেখো এখানে দশমিক কোথায় এসেছে, এক ঘর দুই ঘর ডান দিকে সরে এসেছে, তাহলে দশমিক যদি দুই ঘর ডানে সরে, এইটার দশমিক দুই ঘর বামে সরবে, অর্থাৎ 4টে জিরো ছিল, এখানে 6টা জিরো করতে হবে, এই 1923। এটা হবে উত্তর। তাহলে এইটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর যাবো এবার দুটোতেই দশমিক কোথায় সরেছে ভাগের ক্ষেত্রে, সেটা আমাদের দেখতে হবে। দুটোতেই দশমিক, এখানে দশমিক সরেনি, এটাই সরেনি, এখানে ভাগের ক্ষেত্রে দশমিক এইখানে সরতে দেখা যায়। ও 65-তে এইখানে এইখানে সরেছে, সরি 18 দাগে সরেছে। 18 দাগে কি হচ্ছে, এইটা সমান সমান এটা যদি হয়, তবে এইখানে দশমিকটা দেখো সরেনি, এখানে দশমিক এক ঘর বাম দিকে সরেছে, তাহলে এরও দশমিক এক ঘর বাম দিকে সরলে 5টা জিরো হয়ে যাবে, 5টা জিরো 1923 হবে। আবার 19 দাগে কি আছে, 19 দাগে এখানেও দশমিক সরেছে, এখানে আবার সরেনি। 20 দাগে কি হচ্ছে, এখানে দশমিক সরেছে, এখানেও দশমিক সরেছে। 20টা দেখি, 20টা দেখলে আমাদের সুবিধা হবে। তাহলে আমি তো বুঝতে পারছি এইটা আর এটা যদি ঠিক হয়, এইটা আর এটা যদি মিলে যায়, তাহলে এইটাকে আমার লিখতে হবে 0.12341923। এবার প্রথমে লক্ষ্য করি দশমিক এখানে কয় ঘর সরেছে, একটা দুটো তিনটে চারটে শূন্য আছে, তো দু ঘর বাম দিকের দশমিক সরেছে,
প্রথমে আমি কি করব, 2 ঘর ডান দিকে এই দশমিকটা সরিয়ে নিয়ে এখানে বসিয়ে দেব, এক লাইনে উত্তর হবে। আবার কি হচ্ছে, আবার এখানে দশমিক সরেছে কোথায়, 65 থেকে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর সরেছে, তাহলে এর যদি বাম দিকে 3 ঘর হয়, এরও বাম দিকে 3 ঘর হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ দশমিক ফাইনালি এখানে আসবে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য হবে, দশমিক 1 2 3 4 5 1 9 2 3, এর আগে শূন্য থাকাও যা না থাকাও তা। তাহলে গুণ আর ভাগের ক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো। তো 27 পর্যন্ত যে অঙ্কগুলি আছে, কোথা থেকে শুরু হলো, এটা 11 থেকে, তাহলে 11 থেকে 27 একটাকে এখনই সিডব্লিউ তে আরো একবার করে নাও, তাহলে তোমার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখনই করতে হবে, মানে এটা এইচডব্লিউ তে যদি আমি দিই তাহলেও করবে, এইচডব্লিউ তে না দিলেও তোমাকে একবার করতে হবে 27 পর্যন্ত। এবার যাব 28-এ। 28-এ কি আছে দেখা যাক, 7 56 8 9 36 4, এটা কত হবে? এই জায়গাটা আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসছে 7 আর 8 গুণ করলে মাঝখানেরটা হয়, সাপোর্ট করছে কিনা দেখি, 4 আর 9 গুণ করলে মাঝখানেরটা হয়, তাহলে এবার এখানে 8 আর 8 গুণ করলে 64 হবে, 64 আমাদের উত্তর হবে। চলে যাব 29 দাগে, 3 8 4 44, কিভাবে আসলো 3 8 4 44, এইটা আমরা কিভাবে পেলাম? তাহলে লজিকটা একটু চিন্তা করে দেখো তো, লজিকটা আমরা যদি এইভাবে ভাবি যে প্রথম দুটি সংখ্যার যে সমষ্টি পেলাম, প্রথম দুটো সংখ্যা কত কত, 3 আর 8 11, প্রথম দুটি সংখ্যার সমষ্টি করলাম, তার সাথে তৃতীয় সংখ্যা গুণ করলে চতুর্থ সংখ্যাটি পাওয়া যাচ্ছে, এই 11-র সাথে 4 গুণ করে দিলে 44 হচ্ছে। লজিক এটা নাও মিলতে পারে, আমি মন থেকে এটা ভাবলাম, এই দুটোকে যোগ করে দিই, 3 আর 8 11, ওই 11-র সাথে এই 4 গুণ করে দিলাম, 44 পেলাম। এবার এখানে 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, 6-এর সাথে এই 5 গুণ করে দিলে 30 হলো, তাহলে সাপোর্ট করলো। তাহলে 9 আর 3 যোগ করলে এখানে 12 হবে, তার সাথে 4 গুণ করে দিলে 4 12 48 হবে। এটাকে যে লজিকে রেখেছি সেটাকে সাপোর্ট করেছে, তাহলে এটা হতেই হবে। আবারও বলছি, কি, এইটা আর এটা যোগ করো, তার সাথে এটা গুণ করো, এটা পাচ্ছি, এটা যোগ করো, এর সাথে এটা গুণ করো, এটা পাচ্ছি, তাহলে এটা যোগ করো, 9 3 12, তার সাথে এটা গুণ করো, কত হচ্ছে 12 4 12 48, 29 দাগ হয়ে গেল। এবার যাবো 30 দাগে, 30 দাগে কি পাচ্ছি, 12 5 3 21, তাহলে এই কটার মধ্যে কি সম্পর্ক হতে পারে? প্রথম দুটি সংখ্যাকে যদি আমি এখানে আগের বার যোগ করেছিলাম, এবার যদি বিয়োগ করি, তার সাথে যদি তৃতীয় সংখ্যা গুণ করে দেখি, 12 থেকে 5 বিয়োগ করলে 7 হয়, তার সাথে 3 গুণ করলে 21 হচ্ছে, বা একবারেই আমার মিলে গেল। 16 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে, 16 থেকে 7 বিয়োগ করলে 9 হচ্ছে, তার সাথে 5 গুণ করলে 45 হচ্ছে, বা সাপোর্ট করে গেল। 20 থেকে 11 বিয়োগ করলে 9 হয়, 8 9 72 হয়, বা 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 একবারেই মিলে গেল। তাহলে তোমাদেরও এইরকম একবারে মিলে যাবে তোমরা যদি এইভাবে করতে থাকো। এবার যাবো 31 দাগে। 31 দাগে আছে, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগফলের সাথে তৃতীয় সংখ্যা যোগ করতে হবে। দেখা যাক এটা ভাগ করলে কত হচ্ছে, 5, 5-এর সাথে 6 যোগ করে দিলে 11 হচ্ছে। আমি ভাবলাম আর কি, তোমরাও ভাবো। এবার এটা সাপোর্ট করে কিনা দেখি, 5 5 25 যোগ 8 13 হচ্ছে, এটা করলে 4 9 36 যোগ 12 সমান সমান 16 হতে হবে। তাহলে 31 দাগের উত্তর কিন্তু আমাকে 16 হতে হচ্ছে। 32-এর অঙ্কটা কেমন? 32-এর অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, এটা যদি পরীক্ষায় আসে এর নিয়মটা শিখে নিতে হবে। দেখো বলছে প্রতিটি সারি স্তম্ভ কর্ণের সংখ্যাগুলো সমষ্টি একই হবে, অর্থাৎ এইগুলোকে যোগ করলে যা হবে, এইগুলোকে যোগ করলেও তাই হবে, এ কটা যোগ করলেও তাই হবে, একই। আবার এইটার যোগফল আর এইটার যোগফল এক, তার যোগফল এক, তার যোগফল এক। আবার ওই একই যোগফল এই কোনাকুনি যোগ করলেও পাবো,
আবার এই কোণাকুণি যোগ করলেও পাবে, অর্থাৎ চারিদিকে যোগ করলে একই হবে। তাহলে এক্স ওয়াই জেড এদের মান নির্ণয় করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম খুঁজতে হবে একই লাইনে সবকটা সংখ্যা আছে কোথায়, এইখানে আছে। এইটা প্রথম কাজ, এটা খুঁজে বের করা। প্রথম কাজ খুঁজে বের করার পরে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে 15 আর 10 25 26 আর 7 23 হচ্ছে। যোগ করলে কত হচ্ছে? 23। সেকেন্ড কাজ, এটাকে লিখে রাখলাম। সেকেন্ড কাজ, এক লাইনে দুটো সংখ্যা আছে কোথায় সেটা খুঁজে বের করা। এই যে দুটো সংখ্যা আছে, এই যে, তাহলে 14 আর 7 যোগ করলে কত হচ্ছে? 14 আর 7 21। 23 হতে গেলে কত হতে হবে? এখানে 2 হতে হবে। তাহলে এক্স মানে 2 হতে হবে। এবার 8 আর 2 10, এই লাইনে কি হচ্ছে? 8 আর 2 10, 23 হতে গেলে 13 হতে হবে, 13। এরপরে কি হচ্ছে? 13 আর 11, 14 আর 7 21। আচ্ছা, এখানে সরি 33, তাহলে এটা 12, তাহলে 12 আর 8 20, এই 13, যোগফলটা 33 হবে। এবার চলে যাব 13 আর 11 কত হচ্ছে? 24। 24-এর সাথে আর কত হলে 33 হতো? 24-এর সাথে 9 যোগ করলে এটা হতো। আচ্ছা, এবার 14 আর 9 কত হয়? 23। 23-এর সাথে কত যোগ করলে 33 হয়? 10 যোগ করলে। তাহলে এক্স এর মান পেলাম 12, এক্স এর মান 12 পেলাম 32 দাগে। ওয়াই এর মান 13 পেলাম, ওয়াই এর মান 13 পেলাম। জেড এর মান 10 পেলাম, জেড এর মান 10 পেলাম। আর পি এর মান 9 পেলাম। তাহলে আবারও আমরা বিষয়টাকে আরো ক্লিয়ার করে নিই। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করে বসিয়ে দেব। তারপরে দুটো সংখ্যাকে পাবো, সেই লাইনে যাব, দুটো যোগ করে এর থেকে বিয়োগ করে দেব, বিয়োগ করে এইটার থেকে বিয়োগ করে যা হবে সেটা। তাহলে 7 আর 14 কত হচ্ছে? 14 আর 7 21, 33-এর থেকে বিয়োগ করে দিলে 12 হচ্ছে। এবার এখানে তিনটে সংখ্যাই তৈরি হয়ে গেল। এবার এখানে আবার আসবো যে এই জায়গাটাতে, এই জায়গায় যাব না, এখানে যেহেতু 12 পেয়ে গেলাম, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছি। এই দুটো সংখ্যাকে যোগ করে দিয়ে 33-এর থেকে বিয়োগ করে দেব। এইভাবে আমাদের প্রত্যেকটার মান বেরিয়ে যাবে। তাহলে এটা ঠিক যেমন 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 39 পর্যন্ত একই রকম অঙ্ক পাবে তুমি। সিডাব্লিউ তে করতে হবে। 40 দাগের থেকে আবার ভিন্ন ধরনের সমস্যা। তো আমরা 40 দাগে দেখি কি আছে। 6, 7, 8, তাহলে এখানে 9 বসিয়ে দিয়ে দেখি কি হয়। 6-এর 4 গুণ, 7-এর 4 গুণ, 8-এর 4 গুণ যদি হয়, তাহলে 9-এর 4 গুণ 36। এবার এই 24 যেটা আছে, 24-এর ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 624। কিছুই করেনি, এই 24-এর আগে 6-কে বসিয়ে এটা পেয়েছে, 28-এর আগে 7-কে বসিয়ে এটা পেয়েছে, 32-এর আগে 8-কে বসিয়ে এটা পেয়েছে। তাহলে এখানে 36-এর আগে 9-কে বসিয়ে এটা পাবো। তাহলে আমার এইখানে 9, 36 আর 936, এটা হবে সঠিক উত্তর। এর মানে মানে লজিক মানলেই আমার অঙ্ক সঠিক। এই অঙ্ক করে তুমি নিজেই বলতে পারবে যে তোমার রাইট হলো না কাটা গেল। ঠিক এইরকম ভাবে আমরা 41 দাগ থেকে পরের ক্লাসে করব। আজকের ক্লাস এখানে শেষ থাকবে। এইচডাব্লিউটা নিয়ে নাও। এইচডাব্লিউ 1 দাগ থেকে 40 দাগ সবুজ কালি দিয়ে খাতায় কষে করো। আজকে রাত্রে তোমাকে জমা করতে হবে এই খাতাটা। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যায় আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষায় পাশ করতেই হবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো। টাটা।